শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও শুভেচ্ছা। আমরা এখন পরিণতি কেন আমরা পাঠ করব, কেন এটা পড়লে আমাদের কি উপকার হতে পারে, বা পরিণতি পাঠের কি প্রয়োজনীয়তা আছে সেটি বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু বলি যে আমাদের এই যে সিভিক্স, পরিণতিকে ইংরেজিতে বলা হয় সিভিক্স, পরিণতিকে ইংলিশে বলা হচ্ছে সিভিক্স। এবং এই সিভিক্স শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন হচ্ছে দক্ষিণ আমেরিকার যে অরিজিনাল যে ভাষা সেটিকে বলা হয় ল্যাটিন। আমরা বলি ল্যাটিন আমেরিকা, অর্থাৎ দক্ষিণ আমেরিকার যে অঞ্চল, অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, কলম্বিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলোর যে অঞ্চল, সেই অঞ্চলটাকে আমরা বলি ল্যাটিন অঞ্চল। এবং সেই অঞ্চলের যে নির্দিষ্ট ভাষা, খুব সমৃদ্ধ ভাষা ছিল, সেখান থেকে পরবর্তী সময়ে ইংরেজি ভাষা অনেক শব্দ এসেছে, খুবই সমৃদ্ধ একটি ভাষা। সেই ল্যাটিন শব্দ দুটি, একটা হলো সিভিস, একটা হলো সিভিটাস। সিভিস অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস হচ্ছে নগর রাষ্ট্র। তো নাগরিক এবং নগর রাষ্ট্র, প্রাচীন গ্রিসে প্রথমেই এই পৌরনীতি এবং তার মাধ্যম দিয়ে নাগরিক এবং নগর রাষ্ট্রের ধারণার সূচনা হয়। এবং সেখানেই প্রথমেই জনগণ যে একটি নাগরিক বা রাষ্ট্র গঠন করে, সেটি ছোট ছোট রাষ্ট্র ছিল, যেটিকে বলা হতো সিটি স্টেট, নগর রাষ্ট্র। সেই সময়ে নাগরিকরা রাষ্ট্রের প্রত্যক্ষভাবে কাজ শুরু করতে এবং রাষ্ট্রের অভ্যন্তরে সকল নাগরিককে জনগণকে নাগরিক মর্যাদা দেওয়া হতো, সকলেই মিলেমিশে কাজ করতে। কিন্তু বর্তমানে জাতি রাষ্ট্র তৈরি হওয়াতে এবং রাষ্ট্রের ধারা অনেক বিস্তৃত হওয়াতে, জনসংখ্যা অনেক বেড়ে যাওয়াতে এখন কিন্তু আর জনগণের পক্ষে সরাসরি শাসন করা সম্ভব নয়। এজন্য এখন পরোক্ষ পদ্ধতি এসেছে এবং জনগণ সেভাবে কিন্তু নতুন রাষ্ট্রের ধারণা পেয়েছে। এবং এরপরে বিভিন্ন সময়ে আমরা দেখেছি রাষ্ট্রের অনেক ধারণা ছিল, রাষ্ট্রের অনেক প্যাটার্ন ছিল, সেগুলো আমরা পরে যখন অন্যান্য চ্যাপ্টার দেখবো আমরা, যে সেই কখনো কখনো রাষ্ট্র ছিল কর্তৃত্ববাদী, কখনো রাষ্ট্র শোষণের হাতিয়ার। কিন্তু বর্তমান সময়ে রাষ্ট্র হচ্ছে জনকল্যাণমূলকভাবে জনগণের পাশে থাকে এবং জনগণের উপকারার্থে রাষ্ট্র মূলত কাজ করে থাকে। যাই হোক, আমরা এখন আলোচনায় আসছি। আমাদের যে এখনকার আলোচনা সেটি হলো, আমরা কেন পরিণতি পাঠ করব, why we study civics and good governance। আমাদের এই সাবজেক্ট হচ্ছে সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, সুশাসন। বর্তমান সময়ে যে বিষয়টি সবার সামনে আসছে, বারবার আসে, সেটি হলো ল্যাক অফ গুড গভর্নেন্স, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান সুশাসন দিতে পারছে না, অর্থাৎ সুন্দরভাবে শাসন, সুশাসন মানে সুন্দরভাবে শাসন, অর্থাৎ সুন্দরভাবে শাসন বলতে আমরা পরিণতির ভাষায় বুঝবো যে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, অংশগ্রহণের মাধ্যমে যখন একটি প্রশাসন সুন্দরভাবে তার লক্ষ্য অর্জনে পৌঁছাবে, সেটিকে বলবো আমরা সুশাসন। এখানে দুর্নীতি হবে না, এখানে স্বজনপ্রীতি হবে না, এখানে কাজের ধারাবাহিকতা থাকবে, এখানে একটা নির্দিষ্ট আইনের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হবে, এখানে হচ্ছে সকলের কথা ঠিক মতো শোনা হবে, এখানে গণতন্ত্র থাকবে। অর্থাৎ একটি প্রশাসন বা সরকারের যে কোনো প্রতিষ্ঠান যখন একটি কাজ সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য ওই সংশ্লিষ্ট সকল মানুষের মতামতের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করবে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে এবং প্রত্যেকেই তার কাজের জন্য দায়ী থাকবে, এই বিষয়টি নিশ্চিত করা যখন হবে তখন সেটিকে বলা হবে আসলে সুশাসন। এই সুশাসন নিয়ে আমাদের এই সাবজেক্টে, এর আগে তো পরিণতি শুধু সাবজেক্ট ছিল, শুধু পরিণতি, পরবর্তী সময়ে এটি সুশাসন শব্দটি যোগ করে আসলে রাষ্ট্রের অভ্যন্তরে নাগরিকদের মধ্যে সুশাসন বিষয়টিকে আরও সুন্দরভাবে জানাবার জন্যই মূলত দেওয়া হয়েছে এবং তরুণ প্রজন্ম যেন এই বিষয়টি আরও উপলব্ধি করতে পারে সেটি দেওয়া হয়েছে। সেজন্য আমরা আগেই দেখেছি যে আমাদের কিন্তু একটি চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার শুধুমাত্র সুশাসন। এখানে আমরা শুধুমাত্র সুশাসনের সাধারণ ধারা জানবো, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আমরা কিন্তু সুশাসনের সম্পর্কে একটা বিস্তারিত জানতে পারবো। তারপরে কিন্তু আরও একটি আমাদের 4 নম্বর অধ্যায় ই গভর্নেন্স ও সুশাসন, সেখানে অর্থাৎ বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে সুন্দরভাবে জনগণের কল্যাণে ব্যবহার করা যায়, সেই বিষয়টা হচ্ছে ই গভর্নেন্স ও সুশাসন। আমাদের কিন্তু আরও একটি চ্যাপ্টার রয়েছে, যাতে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, অর্থাৎ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকবে রাজনৈতিক দল, তারা কিভাবে নেতৃত্ব দিবে এবং তার মাধ্যমে কিভাবে সুশাসন তৈরি হবে।
সবগুলো এই অর্থাৎ সুশাসনটাকে খুবই গুরুত্বপূর্ণ এখানে ভাবা হয়েছে। সুশাসনের মাধ্যমে কিন্তু আসলে একটি রাষ্ট্র তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে। যেমন আমাদের 2020 সাল চলছে, এখন 2021 সালে আমরা আমাদের টার্গেট ছিল যে মধ্যম আয়ের দেশে পৌঁছাবো এবং 2041 সালে আমরা একটি উন্নত রাষ্ট্রে পৌঁছাবো। এই যে আমাদের ভিশন 2021 এবং ভিশন 2041 এগুলো আমাদের সামনে রয়েছে এবং আরও একটি পরিকল্পনা আমাদের সামনে এসেছে, সেটা হলো 2100 সাল। এখন 2020 সাল, অর্থাৎ এখান থেকে আরও 80 বছর পরে 2100 সাল, সেই সময় আমাদের ডেল্টা প্রোগ্রাম, ডেল্টা প্ল্যান, অর্থাৎ সেই সময় আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই। এখন আমাদের এই যে ভিশন এবং এই যে স্বপ্ন, এই ভিশনটা অর্থ হচ্ছে স্বপ্ন, আমাদের যে পরিকল্পনা, সেই ভিশনকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের একটা মিশন নিতে হয়। মিশন হচ্ছে যাত্রা, মিশন হচ্ছে আমরা কোথায় পৌঁছাবো, আর সেখানে পৌঁছানোর জন্য যে যাত্রা সেটি হচ্ছে আমাদের মিশন। তা আমাদের যদি সেই মধ্যম আয়ের দেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, একটি ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করে সবচেয়ে উন্নত রাষ্ট্র এটি যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সুশাসনকে নিশ্চিত করতে হবে এবং সুশাসন নিশ্চিত করতে পারলে দুর্নীতিমুক্ত, প্রভাবমুক্ত, তারপরে হচ্ছে জবাবদিহিমূলক, স্বচ্ছ একটা নিরপেক্ষ যদি শাসন ব্যবস্থা, একটা প্রশাসন আমরা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে লক্ষ্য, আমরা যে কোথায় পৌঁছাতে চাই সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সেজন্যই সুশাসনকে এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। যাই হোক, আমরা এখন সেটি যখন সুশাসন আলোচনা হবে তখন আমরা আরও বিস্তারিত বলতে পারবো। তো এখন আমরা আপাতত আসি যে আমরা কেন পরিণতি করবো, হোয়াই শুড উই স্টাডি সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, আমরা কেন পরিণতি পড়বো। আমরা এখানে দেখি যে প্রথমে সুনাগরিক হওয়ার জন্য আমাদের যে আমরা নাগরিকদের হতে হবে সুনাগরিক, ভালো নাগরিক। দুর্নীতি করব, অন্যায় করব, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবো না, রাষ্ট্রের আইন মেনে চলবো না, যা খুশি তাই করব, রাষ্ট্রের কাছ থেকে শুধু আমি চাইবো কিন্তু রাষ্ট্রকে কিছু দেবো না, সবসময় খামখেয়ালি, এটা কোনো সুনাগরিকের পরিচয় নয়। অর্থাৎ পরিণতি পাঠের মাধ্যমে একজন নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতা হয় এবং তিনি সে দেশের জন্য কাজ করে। 2 নম্বর হচ্ছে অধিকার ও কর্তব্য। আমাকে জানতে হবে যে শুধু আমি পাবো তা না, আমাকে কিছু দিতে হবে। পরিণতি পাঠের মাধ্যমে একজন নাগরিক তার অধিকার সম্পর্কে যেমন সে জানতে পারে, পাশাপাশি সে তার কর্তব্য পালন করতেও যে আগ্রহী হয়, সে সচেষ্ট হয়। 3 নম্বর হচ্ছে স্বদেশ প্রেম জাগ্রত। দেশপ্রেম এটি খুব জরুরি। আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, একেবারে সর্বশেষ 10 নম্বর চ্যাপ্টার, দেশপ্রেম ও জাতীয়তা। প্রত্যেকটা মানুষকে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং যদি দেশের প্রেম জাগ্রত হতে হয় একটা মানুষের মধ্যে, তার নিজের দেশকে ভালোবাসার বিষয়টি জানার জন্য পরিণতির বিভিন্ন বিষয় পড়লে আমরা কিন্তু এই বিষয়টা অনেক ভালোভাবে জানতে পারবো। 4 নম্বর হচ্ছে উন্নত জীবন। যদি আমরা সুন্দর একটা জীবন চাই, উন্নত পর্যায়ে জীবন চাই, তাহলে আমাদেরকে কি পরিণতি পাঠের মাধ্যমে এখানে অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলো সরকার কিভাবে গঠিত হয়, সরকারের প্রশাসন কিভাবে চলে, আইন কিভাবে বাস্তবায়ন হয়, শাসন কিভাবে করা হয়, বিচার কিভাবে করা হয়, সমাজের মধ্যে কোন কোন বিষয়গুলো মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়, সেই বিষয়গুলো আসলে পরিণতি আলোচনা করে। আমরা বিষয়বস্তুর মধ্যে কিন্তু সব দেখেছি, যেখানে যা যা আছে সব বিষয়গুলো মানবাধিকার, তারপর অধিকার কর্তব্য, সবগুলো সঠিক বাস্তবায়ন করতে পারলে আসলে একটি সুন্দর ব্যবস্থা তৈরি করা যায় এবং সেক্ষেত্রে একটি উন্নত জীবন কিন্তু আসলে পাওয়া সম্ভব। এক্ষেত্রে প্রত্যেকে সুনাগরিক হিসাবে তার দায়িত্ব পালন করতে হবে। রাতারাতি শর্টকাট হইতে আসলে বেশি দূর পাওয়া যাবে না, কারণ আমরা ইতিমধ্যেই দেখছি অনেক দুর্নীতির ধরা পড়ছে, তারা খুব সহজে শর্টকাট হইতে খারাপভাবে কিন্তু উপার্জন করেছে, কিন্তু দিন শেষে কিন্তু তারা এখন ধরা পড়ে অন্ধকার কারাগারে। এই জন্যই আমাদের সুনাগরিক হয়ে আমাদের কি করতে হবে, উন্নত জীবনের জন্য সঠিক পথে অগ্রসর হতে হবে। 5 নম্বরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ করা যায় পরিণতি পড়লে। আমাদের রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমরা প্রথম 3টে প্রতিষ্ঠান হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসক বিভাগ। এই 3টে বিভাগ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টা অঙ্গ বলা হয়। আইন বিভাগ কোনটা? আমাদের জাতীয় সংসদ, যেখানে আইন পাশ করা হয়, যেখানে আমাদের দেশের সংসদ সদস্যরা বসে এবং সেখানে আইন প্রণয়ন করে, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন আইন তৈরি করে। আর আমাদের শাসন বিভাগ কোনটা? আমাদের শাসন বিভাগ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার যে মন্ত্রী পরিষদ এবং যে সরকারি প্রশাসন সচিবালয়, সেটি হলো শাসন বিভাগ। আর বিচার বিভাগ হচ্ছে আমাদের আদালত, যেখানে বিচার কার্য অর্থাৎ বিভিন্ন সমস্যা মামলার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়, সেটি হচ্ছে শাসন কার্য করতে গিয়ে এখানে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হয় সেটি হলো বিচার বিভাগ। বিচার বিভাগ আমরা পরে বলবো, এটা 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উচ্চ আদালত, একটা হচ্ছে নিম্ন আদালত।
এরকম সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, মন্ত্রণালয়, শত শত প্রতিষ্ঠান সরকারি। সেই সরকারি প্রতিষ্ঠান কিভাবে কাজ করে, কি করে, সে বিষয়ে একটা সুন্দর ধারণা পাওয়ার জন্য পৌরনীতি পড়া খুব জরুরি। তারপর হচ্ছে কল্যাণ রাষ্ট্রের ধারণা। বর্তমান আগেই বলেছে যে বর্তমান রাষ্ট্র হচ্ছে কল্যাণ রাষ্ট্র, প্রত্যেকটি রাষ্ট্রই কি জনকল্যাণের জন্য। কোনো রাষ্ট্র এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় না, কিন্তু একটা সময় ছিল এখান থেকে 500, 600, 1000 বছর পূর্বে রাষ্ট্রগুলো ছিল কি জনগণের বিরুদ্ধে কাজ করতো। রাষ্ট্রের রাজা বা রানী যারাই ছিল তাদের পায়ের কাছে বসে থাকতো, জনগণের কোনো রকম অধিকার ছিল না। ইভেন আমরা আমাদের এখানেও দেখেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে আসলে ব্রিটিশ শাসন ছিল, ইভেন পাকিস্তান আমল, তার আগে আমরা দেখেছি যে বিভিন্ন আমলে জনগণের কোনো অধিকার ছিল না, শুধুমাত্র রাজা বা রানী, শাসক যে ছিল তার অধীনে সবাইকে থাকতে হতো এবং কোনোভাবেই তাদের অধিকারকে বাস্তবায়ন করা যেত না। সেই অবস্থায় এখন কিন্তু রাষ্ট্র জবাবদিহিমূলক, কল্যাণমূলক রাষ্ট্র হচ্ছে। সেই বিষয়ে জানার জন্য পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তারপরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতের রাষ্ট্র কেমন ছিল, বর্তমানে রাষ্ট্র কেমন আছে, এই ধারণাকে সামনে রেখে আলোচনার মাধ্যমে বা আমাদের কর্মকাণ্ডের পরে পরবর্তী সময়ে রাষ্ট্রগুলো কেমন হবে সেই বিষয়গুলো কিন্তু জানার জন্য আসলে পরিণতি পাঠ করা অধিক জরুরি। এরপর হচ্ছে সুশাসন সম্পর্কে ধারণা। একটু আগে বললাম যে সুশাসন যেটা, অর্থাৎ একটি প্রতিষ্ঠান কিভাবে কাজ করবে তার নির্দিষ্ট যে লক্ষ্যে যেখানে যে পৌঁছাতে চায় সবচেয়ে সুন্দরভাবে, সকলকে সুন্দর সুবিধা দিয়ে, সকলকে সুন্দর সেবা দিয়ে, একটি সুন্দর কল্যাণকামী একটি ভালো প্রতিষ্ঠান হিসেবে তার লক্ষ্যে পৌঁছানোর যে বিষয়, সেই বিষয়ে ধারণা পাওয়ার জন্য সুশাসন জানতে হবে। এবং এই যে আমরা বললাম যে আমাদের বাংলাদেশকে আমরা একটা উন্নত রাষ্ট্র দেখতে চাই, সেখানে যেতে গেলে সুশাসনটা গুরুত্বপূর্ণ। এই সুশাসন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য পরিণতি পড়ার বিকল্প কিছু নাই। এরপর হচ্ছে প্রশাসনিক জ্ঞান। বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে কাজ করে, বিভিন্ন প্রতিষ্ঠানে কি উপায়ে কাজ করা হয়, সে জানার জন্য পরিণতির আলোচনার দরকার। আমরা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বিভিন্ন চ্যাপ্টারের মাধ্যমে কিন্তু সেগুলো ফুটে উঠবে যে আসলে প্রশাসনিক জ্ঞানও পরিণতির মাধ্যমে পাওয়া যায়। গণতন্ত্র বিকাশ। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে এখন গণতন্ত্র, অর্থাৎ জনগণের প্রতিনিধির মাধ্যমে শাসন ব্যবস্থা যেটা পরিচালিত হয় সেটি হচ্ছে গণতন্ত্র। তো এই গণতন্ত্র সম্পর্কে কিভাবে গণতন্ত্রের বিকাশ হয়েছে, গণতন্ত্র এখানে কিভাবে আসলো। আগে তো ছিল একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, তারপর রাজতন্ত্র, কর্তৃত্ববাদী, পুলিশি রাষ্ট্র, অনেক খারাপ সময় ছিল এখান থেকে 200, 500, 1000 বছর পূর্বে। কিন্তু সেখান থেকে এখন বর্তমান রাষ্ট্রের যে ধারণা, গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা কীভাবে আসলো এবং গণতন্ত্রে কীভাবে বিকাশ লাভ করেছে, গণতন্ত্রের ধারণা সম্পর্কে জানার জন্য আমাদের পরিণতি পাঠ করতে হবে। তারপরে সুযোগ্য নেতৃত্ব। ভালো নেতৃত্ব, সুযোগ্য নেতৃত্বই পারে কিন্তু একটা দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে, একটা প্রশাসনকে এগিয়ে নিতে পারে, একটা রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে, একটা যে কোনো কিছুকে একটা সুন্দর নেতৃত্ব, সুযোগ্য নেতৃত্ব কিন্তু নিতে পারে, তাছাড়া পারবে না। অর্থাৎ একজন নেতা যদি ভালো নেতৃত্ব না থাকে তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব নয়। সুন্দর গাড়ি থাকলে কি হবে, যদি ভালো ড্রাইভার না হয় তাহলে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবে না। সেজন্যই সুযোগ্য নেতৃত্ব সম্পর্কে জানার জন্য কিন্তু আমাদের অবশ্যই পরিণতি পাঠ করতে হবে। সেজন্য আমাদের রাজনৈতিক দল নেতৃত্ব সুশাসন একটা চ্যাপ্টার রয়েছে যে নেতৃত্ব কীভাবে গড়ে ওঠে, নেতা কাকে বলে, নেতার কী কী গুণ থাকতে হবে, এগুলো আমাদের পরিণতির মাধ্যমে সেটা জানা যায়। এরপর হচ্ছে সুষ্ঠু সমাজ গঠন। আমাদের সমাজের মধ্যে কীভাবে সুন্দর একটি সমাজ বাস্তবায়ন হতে পারে, আমরা সেই সমাজটাকে কীভাবে দেখতে চাই, সেই সমাজের মধ্যে আমরা কীভাবে বাস করতে চাই, সবাই মিলেমিশে সুন্দর পরিবেশে যাতে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়, সেজন্য কিন্তু সেই জ্ঞানটাও কিন্তু আমাদের পরিণতির মাধ্যমে আসতে পারে। তারপর হচ্ছে তুলনামূলক রাজনীতি। আমি একটু আগেই বললাম যে গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, বিভিন্ন ধরনের ব্যবস্থা আমাদের এই পৃথিবীতে বাস্তবায়িত আছে, বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে। সেক্ষেত্রে আমরা এই যে রাজনীতিগুলো কেমনভাবে চলে বা বিভিন্ন রাজনৈতিক দল, এক একটা রাজনৈতিক দলের আদর্শ এক এক ধরনের, সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভের জন্য কিন্তু আমাদের পরিণতি পাঠ করতে হবে। গণতান্ত্রিক দল সরকার কেমন, রাজতান্ত্রিক সরকার কেমন, একনায়কতান্ত্রিক সমাজ কেমন, তারপর হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ কেমন, এইগুলো কিন্তু জানার জন্য আমাদের কিন্তু পরিণতি পাঠ করতে হবে এবং সেই পাঠ করার মাধ্যম দিয়ে কিন্তু কেবল আমরা এগুলো জানতে পারি। এর মাধ্যমে আমাদের ভালো ধারণা গড়ে ওঠে। এরপরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা একটা পৃথিবীতে হানাহানি চাই না, আমরা পৃথিবীতে কোনো ধরনের সমস্যা সংকুল কোনো পৃথিবী চাই না। প্রত্যেকটা পৃথিবীর সকল মানুষ সুখে থাকবে, সকল মানুষ একে অপরের কাছে এগিয়ে আসবে, জাতি, ধর্ম, বর্ণ, রাষ্ট্র নির্বিশেষে, অঞ্চল ভেদে কোনোভাবে কেউ কিন্তু কোনোভাবে কারো দূরে থাকবে না। সকলে একটি সুন্দর ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে এবং তার মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গড়ে উঠবে। এই যে একটা সুন্দর, আমরা যেমন সুন্দর দেশ চাই, ঠিক তেমনি আমরা সুন্দর একটা বিশ্ব চাই, সুন্দর একটা পৃথিবী চাই। এই ধারণাটাও কিন্তু পাওয়ার জন্য আমরা তুলনামূলক রাজনীতি, বিভিন্ন দেশের সরকার পদ্ধতি, বিভিন্ন দেশের সরকার কাঠামো, বিভিন্ন দেশের সরকার কীভাবে চলে, বিভিন্ন দেশ সম্পর্কে আইডিয়া পেতে পারি। কার মাধ্যমে? পরিণতি পাঠের মাধ্যমে। এর মাধ্যমে আমাদের মধ্যে একটা বিশ্বজনীন একটা ধারণা তৈরি হয় এবং তার মাধ্যমে আমরা একটা
সুন্দর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে ব্যবস্থাগুলো সেগুলো আমরা জানতে পারি। যাই হোক, এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আপাতত তোমাদের সাথে এই পর্যন্ত কথা হলো। তোমরা তোমাদের কমেন্টে হাজিরা দিয়ে দিবে এবং সেইভাবে পরবর্তী ক্লাসগুলো কথা হবে তোমাদের সাথে। তোমরা বই সংগ্রহ করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিরাপদে থাকবে এবং তোমাদের আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য শুভকামনা আবারও জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তোমরা নিয়মিত ক্লাস করবে সেই প্রত্যাশা শেষ করছি। তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা তোমরা কমেন্টে উল্লেখ করবে, সেই প্রত্যাশা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের কথা শেষ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার নিশ্চয়ই দেখা হবে। ধন্যবাদ।